বন্ধুরা, কিছুক্ষণ আগে পর্যন্ত আমি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছিলাম। তো তাতে যেটা চোখে পড়ল, বর্তমান অবস্থা যা, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। কারণ করতেই হতো, কিছু করার ছিল না। গণভবন গণভবনে ঢুকে পড়েছে পাবলিক, বাংলাদেশের জনগণ। এবং জনগণের মধ্যে তারা কারা জানা নেই, বেশিরভাগই ইয়াং ছেলেপুলে, কোনো নিয়ম শৃঙ্খলা নেই। আচ্ছা, যে মিলিটারি যে সেনা প্রধান আর কি, মিলিটারি যে প্রধান, উনি ভদ্রলোকের নাম আমার জানা নেই। তো উনি পাবলিককে অ্যাড্রেস করে বলছেন বাংলাদেশের জনগণকে যে আপনারা শান্ত হন, এবার যে সমস্ত ওই আগুন জ্বালানো, হত্যা ইত্যাদি এগুলো বন্ধ হোক। আর তারা যাবেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে, হয়তো এতক্ষণে চলে গিয়েছেন। এছাড়া আরও বিরোধী যে 3টি দল আছে বাংলাদেশে, তাদের সঙ্গে আলোচনায় বসবেন। এবং সবটা শোনার পর বন্ধুরা, এটা কিন্তু খুবই স্বাভাবিক মনে হয় এবং আমার হয়েছে যে এগুলো কিন্তু পূর্ব পরিকল্পিত ছিল, সমানে সমস্ত রেডি আছে যে উনিও পদত্যাগ করবেন। এরা জানতো চাপে পড়ে পদত্যাগ ওনাকে করতেই হবে। উনি দেশ ছেড়েছেন, ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন, শুধু না এতক্ষণে হয়তো উনি দিল্লি পৌঁছে গেছেন। তো যেটা বোঝা যাচ্ছে, আমার গত দুটো ভিডিও আমি বানিয়েছিলাম বাংলাদেশের এই যে ছাত্র আন্দোলন, কোটা সংস্কার বিরোধী যে আন্দোলন, এটা নিয়ে আমার দুটো ভিডিও রয়েছে। তো আমি তাতে বলেছিলাম, সন্দেহ প্রকাশ করেছিলাম, তার কারণ কিছু ভিডিও দেখেছিলাম যে ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে। তারা কারা? আমি প্রশ্ন করেছিলাম আমার ভিডিওতে যে ছাত্রের নামে এরা কারা? দেখতে তাদের ছাত্রের মতোই বটে, কিন্তু তারা কারা যারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল এবং কেন দিচ্ছিল? আজকে গিয়ে প্রত্যেকটা মানুষের কাছে এটা কিন্তু পরিষ্কার, দিনের আলোর মতন পরিষ্কার যে কেন এবং কারা দিচ্ছিল ভারত বিরোধী স্লোগান। কারণ আসল লড়াইটা তো ভারতের বিরুদ্ধে, আসল লড়াই তো ভারতের সঙ্গে দিতে হবে। যা বোঝা যাচ্ছে যে ভারতকে, মানে ইন্ডিয়াকে থ্রেটের মুখে ফেলা, এবং সেটাই করা হচ্ছে। ইন্ডিয়ার বর্ডারগুলো এখন কিন্তু আনসেফ হয়ে গেল। কারণটা একটু বুঝিয়ে বলি যারা বুঝতে পারছেন না বা অতটা তলিয়ে আগে দেখেননি বা শোনেননি বিষয়টা। বাংলাদেশে যে কোটা সংস্কার বিরোধী আন্দোলনটা ছাত্ররা শুরু করেছিল, অবশ্যই সেটা বেসলেস ছিল না, তার বেস ছিল, তাদের দাবি সম্পূর্ণ যুক্তিযুক্ত ছিল। এবং ফাইনালি কিন্তু বেশ কিছুদিন আগে সেটা মেনে নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। মেনে নেওয়ার পরেও কিন্তু আন্দোলনটা বন্ধ তো হয়নি, উল্টে তার যে মানে কি বলবো, ডিরেকশনটা অনেকটাই চেঞ্জ হয়ে অন্যরকম আকার ধারণ করে। এবং পরিষ্কার, আমি আমার ভিডিওতেও বলেছিলাম, এটা পরিষ্কার বোঝা গেছিলো এর পিছনে কিন্তু বাইরের শক্তির হাত রয়েছে। এবং আজকে সেটা পরিষ্কার, যারা বুদ্ধিমান তারা বুঝতে পারছেন কাদের হাত রয়েছে, যারা কিনা খুব সহজেই বাংলাদেশ দিয়ে ভারতকে আক্রমণ করার দিকে এগোতে পারবে, ভারতের বর্ডারগুলো যারা আনসেফ করে দিতে পারবে, এবং তারা সেটাই চায়। যারা কিনা, আর একটু হিন্ট দিয়ে দিই, যারা কিনা বেশ 2-1 বছর কি 3 বছর আগে, আমার এক্স্যাক্টলি মনে নেই, শ্রীলঙ্কাকে ঠিক একই অবস্থায় ফেলেছিল। প্রথমে তারা শ্রীলঙ্কাকে হেল্প করেছিল টাকা পয়সা দিয়ে, ইনফ্রাস্ট্রাকচার, টাকা পয়সা দিয়ে নয়, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়ে। তারপরে তারা এমন একটা টাকা দাবি করেছিল রেন্ট হিসেবে, সেটা দেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। ফলে স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কা ব্যাংক্রাপসির দিকে এগিয়ে যায় এবং প্রধানমন্ত্রী এরকমভাবেই ঠিক দেশ ছেড়ে চলে যান কোথাও একটা। ঠিক একই হলো বাংলাদেশের ক্ষেত্রে। সেখানে ব্যাপারটা আর একটু অন্যরকম হলো, যেহেতু ছাত্ররা কোটা সংস্কার বিরোধী আন্দোলনটা শুরু করেছিল, সেটাকে হাতিয়ার করে এই সব রূপরেখা আগে থেকে তৈরি ছিল যে কোনো একটা বিষয়কে হাতিয়ার করে এগোতে হবে, একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে হবে, এবং এক্স্যাক্টলি এটাই করা হয়েছে। এবং এটাই কারণ ভারত বিরোধী স্লোগানটা দেওয়া হচ্ছিল। তা না হলে আপনারাই বলুন যে এই যে বাংলাদেশের কোটা সংস্কার বিরোধী আন্দোলন, যে ছাত্রদের তাদের সরকারের বিরুদ্ধে বা আইনের বিরুদ্ধে, একটা আইনের বিরুদ্ধে যেটা তারা পরিবর্তন চাইছিল এবং যেটা পরিবর্তন হয়েওছে অনেকটাই, 56% থেকে কমিয়ে যেটা কিনা 7% করা হয়েছে। তারপরে সেই ছাত্ররা যারা এটা আসলে চেয়েছিল তারা কিন্তু সন্তুষ্ট হয়েছিল, কিন্তু যারা চায়নি, যারা ভারত বিরোধী স্লোগান দিয়েছিল, তারা কিন্তু বাংলাদেশকে অশান্ত করে রেখেছিল। এবং বাংলাদেশের সাধারণ জনগণ, একটা অংশ, ডেফিনেটলি সবাই নয়, বুদ্ধিমান যারা, তারা বুঝেছিলেন কি হতে চলেছে। আজকে তারাই নিজেদের পায়ে কুড়ুলটা মারলেন, তারা নিজেদেরকে আনসেফ করে দিলেন। শুধু না, তারা ভারতকেও আনসেফ করে দিলেন। যদিও ভারতের যা ইনফ্রাস্ট্রাকচার, ভারতের যা ক্ষমতা এবং তার যে মিলিটারি শক্তি, সেটা যথেষ্ট এই লড়াইটা লড়তে। তবে কি হ্যাঁ, একটা মানে বেফালতু একটা লড়াইয়ের সামনে পড়তে হয়তো আমাদের হবে, তার জন্য আমরা তৈরি, ডেফিনেটলি, সেটা কোনো কথা নয়। কিন্তু বাংলাদেশ কিন্তু যতটা ইনফ্রাস্ট্রাকচার তার তৈরি হয়েছিল, যতটা এগিয়েছিল, আবার করে পিছিয়ে শুধু নয়, জিরো হয়ে গেল। এখন তার যা পরিস্থিতি, অর্থনৈতিক সমস্ত লেনদেন বন্ধ, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য বন্ধ, ইন্টারনেট মোটামুটি বন্ধ থাকে সবসময়, খুব স্লো যাচ্ছে যেটা জানা যাচ্ছে। তো এইভাবে তো কোনো দেশ এগোতে পারে না। এবং খুব
এটা নক্কারজনক যে ছাত্র সমাজকে হাতিয়ার করে শিখণ্ডী করে বলা যেতে পারে এটা করা হলো। তারা কিন্তু বুঝতে পারেনি, শুধুই ছাত্রবৃন্দ কিন্তু বুঝতে পারেনি, ডেফিনেটলি তারা বুঝতে পারেনি যে তাদেরকে আসলে হাতিয়ার করা হচ্ছে। তাদের যে কম বয়সের আবেগটা, তাদের যে সত্যি কথা বলার জায়গাটা, সেটাকে হাতিয়ার করে ব্যাপারটা খারাপ দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা দেখলাম আজকে কি দুপুর 2:30-টে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন এবং সঙ্গে সঙ্গে মিলিটারির যে হেড উনি একটা পাবলিক অ্যাড্রেস করলেন, যা বলার বললেন, এবং উনি আগে থেকে যে মানে তৈরি ছিল সব কিছু, সেটা বোঝা গেল যে কোন কোন দলের সঙ্গে আলোচনা করেছেন, আবার করবেন, রাষ্ট্রপতির কাছে যাবেন। বাংলাদেশে মিলিটারি শাসন হয়ে গেল, সামরিক শাসন জারি করা হয়ে গেল এবং চারিদিকে সাজোয়া গাড়ি পুরো বাংলাদেশ জুড়ে। সেখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়া হয়েছে, সেটা গতকাল রাত্রেই করা হয়েছে। এবং এক্ষুনি একটু আগে যেটা দেখলাম সেটা আরও ভয়ানক, যে শেখ হাসিনা দেশ ছেড়েছেন কিন্তু ওনার বাসভবন সেখানে ঢুকে পড়েছে। কারা তারা আমি জানি না, হ্যাঁ দেখে তো মনে হচ্ছে ছাত্র, কিন্তু সত্যি কি তারা ছাত্র যারা কিনা কোটা সংস্কার বিরোধী আন্দোলন করেছিল, নাকি এরা অন্য কেউ? যাই হোক, ইয়াং ছেলে পেলে তারাই ঢুকে পড়েছে এবং তার যে ব্যক্তিগত সমস্ত ব্যবহার করা জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলা হচ্ছে, তছনছ করা হচ্ছে। এটা কেন করা হচ্ছে? ঠিক আছে। এবং সঙ্গে আরও যাদের দেখেছি সেটা দেখে ব্যাপারটা আরও বেশি ভয়ানক লাগলো। যাই হোক, সেটা আমি আর বলতে চাই না। তো ব্যাপারটা হচ্ছে যেটা, যে এটা হচ্ছে ভারতের বিরুদ্ধে, আসলে সবটাই ভারতকে টার্গেট করে করা হচ্ছে, যে সবটা ইন্ডিয়াকে টার্গেট করে করা হচ্ছে, যে ইন্ডিয়াকে বিপদে ফেলাটাই হচ্ছে উদ্দেশ্য। এবং কাদের? ডেফিনেটলি করোনার উৎপত্তি যেখানে, সেখানে তারাই পিছনে আছে, বোঝাই যাচ্ছে। তারা প্রথমে কি করে, কোনো দেশকে ইনফ্রাস্ট্রাকচারে হেল্প করে, ঠিক যেভাবে শ্রীলঙ্কাকে করেছিল, ঠিক সেভাবে বাংলাদেশকেও তারা ইনফ্রাস্ট্রাকচারে হেল্প করেছে। তারপর তারা একটু একটু করে ইন্টারনাল ম্যাটারগুলোর মধ্যে মাথাটা দিতে শুরু করেছে, ইন্টারনালি লাগিয়ে দিয়েছে। খুব মাইনরলি তারা কিন্তু স্টাডি করেছে যে এখানে কারা রয়েছে, যে বিরোধী যে শক্তিগুলি, বিরোধী দলগুলি, তাদের কোথায় কোথায় ক্ষোভ রয়েছে, এবং পাবলিকের কোথায় 15 বছর এই গভর্নমেন্টকে সহ্য করার পর কোথায় কোথায় ক্ষোভ আছে। ডেফিনেটলি আমরা জানি যে 71-এর যে মুক্তিযুদ্ধ, তাতে শেখ মুজিবের অবদান অনস্বীকার্য, ওনার লিডারশিপেই হয়েছিল সবটা, তবে ভারতের সাহায্য নিয়ে। এবং সেই রাগ কাদের থাকার কথা? ঠিক যাদের থাকার কথা, হ্যাঁ পাকিস্তানের, তাদেরই আছে। তারপর হলো গিয়ে যেটা আরও কারা আছে, তাদের বন্ধু, ডেফিনেটলি ওই যে যেখান থেকে করোনার উৎপত্তি, তারা তো বন্ধু, মানে শত্রু আমার বন্ধু মিলে গেছে। এবং বাংলাদেশের যে ইন্টারনাল ব্যাপারগুলো তারা খোঁজ করেছে, ভালো করে মাইনিউটলি স্টাডি করেছে, যে কাকে কাকে হাতে করতে পারলে এই গভর্নমেন্টের এগেনস্টে এইভাবে এগোনো যাবে, এবং এমন একটা কিছু ঘটনা চাই যেটাকে হাতিয়ার করে এগোবো। এবং এই ছাত্রদের কোটা সংস্কার বিরোধী আন্দোলনটাকেই তারা লুফে নিয়েছিল। বোঝাতে পারছি? আমি আমার আগের দুটো ভিডিওতে একটু হিন্ট দিয়েছিলাম যে এটা কেন, ওটা কেন, আমি প্রশ্ন করেছিলাম। এবার ঠিক সেটাই হলো, যেটা মানে কি বলবো, আশঙ্কা করেছিলাম, ঠিক সেটাই হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কিন্তু সামরিক শাসনের মধ্যে চলে গিয়েছে, এবং শোনা যাচ্ছে নয়, আগামী 24 ঘন্টার মধ্যে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা সামরিক শাসনের একটি সামরিক সরকার তৈরি হবে। এবং তারপরে জানি না সেখানে ভোটিং হবে কি না, কী হবে, যে কারা ক্ষমতায় আসবে, বোঝাই যাচ্ছে কারা ক্ষমতায় আসবে। নিষিদ্ধ একটি সংগঠন আসতে পারে তারাও, এবং সঙ্গে ঠিক আছে, দেখাই যাক। সবাই যারা বুঝবার তারা বুঝে গিয়েছেন, বুদ্ধিমান মানুষ। আমি কি বলতে চাইছি, সোজা কথায় বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু খুব সংকটের মধ্যে পড়ে গেলেন। শুধু তাই নয়, ভারতবর্ষকে কিন্তু সংকটের মধ্যে ফেলা হলো জেনে বুঝে। এটা একটা চাল ওই দেশগুলির, যারা শত্রু, ভারতবর্ষের শত্রু, ডেফিনেটলি তাদের চাল। ভারতবর্ষের শত্রু, তারা বাংলাদেশেরও শত্রু, কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণকে সেটা বুঝতে দেওয়া হয়নি। সাহায্য করার নাম করে প্রথমে একটু একটু করে ভেতরে ইন্টারনাল ব্যাপারগুলোর মধ্যে ঢোকা হয়েছে, এবং তারপরে আবারও সাহায্যেরই নাম করে তারপরে তাদের কাছে রেন্ট, ঠিক যেভাবে শ্রীলঙ্কার কাছে চাওয়া হয়েছে সেরকমই করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এটা করলে কি হয়, সেই গভর্নমেন্ট আত্মসমর্পণ করে। কিন্তু যে গভর্নমেন্ট ছিল সেটা তারা হয়তো চেষ্টা করছিল আত্মসমর্পণ না করে কোনোভাবে ব্যাপারটাকে মানে ফাইট ব্যাক করবার, কিন্তু সেটা হওয়ার না। সেই জন্য সেই গভর্নমেন্ট যাতে না থাকে, এবং নিজেদের তাদেরই সাপোর্টার, তাদের হেল্প করবে এরকম কেউ যেন আসে। যাই হোক, যেটা হলো সেটা হচ্ছে ভারতবর্ষ কিন্তু সংকটের মধ্যে পড়তে চলেছে। এই কারণে আমাদের যে প্রতিবেশী দেশে টার্ময়েলের কারণে ভারতেও কিন্তু সংকট তৈরি হতে পারে। তবে আমাদের মিলিটারি যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট বুদ্ধিমান। তো আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সকে অলরেডি অ্যালার্ট করে দেওয়া হয়েছে, তারা সেখানে যথেষ্ট টাইট সিকিউরিটি রয়েছে। তবু যে নিশ্চিন্ত একটা বাতাবরণের মধ্যে আমরা ছিলাম, সেটার মধ্যে ডেফিনেটলি আর থাকা গেল না, থাকা যাচ্ছে না। এখন দেখা যাক কবে এই অশান্তি থেকে মুক্তি পাই আমরা। তবে হ্যাঁ,
যে অশান্তি খুব সূক্ষ্মভাবে প্ল্যান করে মানে বুনে দেওয়া হয়েছে, সেটার থেকে এত সহজে কারুরই মুক্তি নেই। এবং বাংলাদেশ যতটা এগিয়েছিল গত 20-30 বছরে, ততটাই পিছিয়ে গেল। সেটা বাংলাদেশের জনগণ অচিরেই বুঝতে পারবে, যারা বুদ্ধিমান তারা বুঝতে শুরু করেছেন। কিন্তু একটা অংশ বুঝতে পারলে তো কোনো লাভ নেই, সবাইকে বুঝতে হতো। হ্যাঁ, আমি এটা অস্বীকার করছি না যে 15 বছর ধরে শুধু নিজের বাবার নাম ভাঙিয়ে খেয়ে ভদ্রমহিলা একেবারেই অনুচিত কাজ করেছেন, এবং তার জন্যই কিন্তু পাবলিকের মনে এই যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবং ওনার যে অহংকার, ওনার যে এই যে ইন্টেলিজেন্স কাজ না করা, বা কি বলবো, অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু আজকে বাংলাদেশকে এই অবস্থায় নিয়ে এসেছে। এটা একেবারেই অনস্বীকার্য, এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই। কিন্তু জনগণকে আরও একটু বোধহয় ধৈর্য ধরতে হতো। তারা বোধহয় একটু তাড়াহুড়ো করতে গিয়ে নিজেদের বিপদটা নিজেরাই ডেকে আনলো। তো যাই হোক, দেখা যাক কী হয়। বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আমার বাংলাদেশের ভাই বোনেরা। আমি সেটাই বলবো, সেটাই ঈশ্বরের কাছে চাইবো, আপনাদের মঙ্গল হোক এবং ডেফিনেটলি আমাদেরও হোক। তো দেখা যাক কোথাকার জল কোথায় দাঁড়ায়, কী অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় সকলকেই। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করব, এ পর্যন্তই বলে রাখবো। আর ভবিষ্যতে যদি মনে করি এই বিষয়ে আরও ভিডিও করা প্রয়োজন, নিশ্চয়ই করব। চ্যানেলের দিকে চোখ রাখবেন, চ্যানেলটা যদি মনে করেন সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক দেবেন, তো শেয়ার করবেন মনে হলে। এই ভিডিওটা থাকে পর্যন্ত। নমস্কার।